হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণী ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে প্রথম অধ্যায়টি আছে, তো সেই অধ্যায় থেকে একটি প্রশ্ন যেটি তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কিন্তু আসতে পারে। ইক্তা ব্যবস্থা, এই প্রশ্নটি তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার যে সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি, তো যারা দেখোনি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আজকে এই ভিডিওর সামনে আলোচনা করবো এই প্রশ্নের উত্তরটি, এবং তোমরা কিন্তু স্কিপ না করে পুরো অ্যান্সারটি তোমরা কিন্তু বুঝে নিও। তো দেখো, তোমাদের ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, ইক্তা থেকে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আসতে পারে। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি দেবে, 3 মার্কস, 4 মার্কস অথবা 8 মার্কসও আসতে পারে। এর সঙ্গে অ্যাড করে দেবে ইক্তা ব্যবস্থার বিবর্তন বা ত্রুটি। ঠিক আছে, এরকমভাবে ভাঙা প্রশ্ন আসতে পারে, 2 + 3 + 5, ঠিক আছে, অথবা 2 + 3 + 3 বা 4 + 4, যেমন খুশি আসতে পারে। তো আজকে আমি তোমাদের শুধুমাত্র ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো এবং এই ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো লেখো সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং তোমাদের লাইন ধরে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখো, তোমাদের প্রথমে তোমরা লিখতে পারো ভূমিকা হিসাবে, মধ্যযুগে ভারতে সুলতানি শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইক্তাদারদের দ্বারা পরিচালিত এই ইক্তা প্রথা। যিনি ইক্তা গ্রহণ করতেন তিনি কিন্তু ইক্তাদার বা মাকতি নামে কিন্তু পরিচিত। দেখো, ইক্তাদারের কিন্তু একটা নাম আছে মাকতি, তোমরা কিন্তু মনে রাখবে কি নাম, মাকতি। ঠিক আছে, আবারও বলছি, ইক্তাদারের কিন্তু একটা নাম আছে মাকতি। ঠিক আছে, তো এবার হচ্ছে ইক্তার অর্থ। ইক্তা শব্দের অর্থ কি না, একটি অংশ বা এলাকাকে কিন্তু বোঝানো হয় ইক্তা, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ড, কোনোটা জমি, সেই জমি থেকে রাজস্বের ওপর অধিকার। ঠিক আছে, যিনি এই অধিকার ভোগ করতেন বা পেতেন তাকেই বলা হয় কিন্তু এই মাকতি বা ইক্তাদার। ক্লিয়ার? অর্থাৎ যেই ভূখণ্ডের রাজস্ব উপর অধিকার পেত, নির্দিষ্ট ভূখণ্ডের রাজস্বের উপর সুলতানের কাছ থেকে, তিনিই কিন্তু মাকতি বা ইক্তাদার নামে কিন্তু পরিচিত। তো ভারতবর্ষে ত্রয়োদশ শতকের একদম সূচনার পর্বে, ঠিক আছে, সূচনা পর্বে দিল্লির সুলতান ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ, যাকে প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় সুলতানি বংশের, তিনি কিন্তু এই ইক্তা প্রথা কিন্তু প্রবর্তন করেন। কে না, সুলতান ইলতুৎমিশ কিন্তু এই ইক্তা প্রথা কিন্তু প্রবর্তন করেছিল। তাহলে ইক্তাদার কে না, যিনি একটি নির্দিষ্ট ভূখণ্ডের রাজস্বের উপর অধিকার পাচ্ছে, ঠিক আছে, বা একটা এলাকা পাচ্ছে বা এলাকার একটা অংশ পাচ্ছে, তিনি কিন্তু ইক্তাদার নামে পরিচিত। এবং ইক্তা প্রথা চালু করছে কে, ভারতবর্ষে ইলতুৎমিশ। ঠিক আছে, আসবো আমরা পরের। দেখো, উদ্দেশ্য। ইক্তা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দিল্লির সুলতানরা কিন্তু কয়েকটি তাদের উদ্দেশ্য পূরণ করতেছে। দেখো, কেন করেছে, কী কারণে, উদ্দেশ্য কী, সেটা কিন্তু আমরা এবারে জানবো যে কী কারণে সুলতানরা এই ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেছিল। কোনো কিছু প্রবর্তন করার পিছনে কিন্তু কিছু উদ্দেশ্য থাকে। ঠিক তেমনই এই ইক্তা ব্যবস্থা প্রবর্তন করার পিছনেও কিন্তু দিল্লির সুলতানদের কিন্তু উদ্দেশ্য ছিল। কী উদ্দেশ্য? প্রথম দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্য কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা সুবিশাল বিস্তৃত ছিল। সেহেতু দূরবর্তী অঞ্চলগুলো, যেগুলো সুলতানের হয়তো নিয়ন্ত্রণের বাইরে, সেই অঞ্চলগুলো যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই সুলতানরা ইক্তাদারদের নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছিল, যাতে দূরবর্তী অঞ্চলগুলো তাদের হাতের বাইরে না চলে যায়। ঠিক আছে, 2 নম্বর, দূরবর্তী অঞ্চলগুলি থেকে যাতে ঠিকঠাক সময়ে, সঠিক সময়ে রাজস্বের যে পরিমাণটা যাতে নিশ্চিত করা যায়, যাতে সুলতানরা সঠিক সময়ে ঠিকঠাকভাবে রাজস্বটা পেয়ে যায়, তার জন্য এই ব্যবস্থা প্রবর্তন করেন। নেক্সট 3 নম্বর দেখো, যেহেতু দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় তুর্কি আমির বা অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই তারা যাতে
সাম্রাজ্যের মধ্যে কোনো রকমভাবে বিশৃঙ্খলা বা ঝামেলা সৃষ্টি করতে না পারে, তাই তাদেরকে খুশি করার জন্য এই ব্যবস্থা কিন্তু প্রবর্তন করা হয়েছিল। তোমরা চাইলে তোমরা কিন্তু এখান থেকে 2টি পয়েন্ট তোমরা কিন্তু লিখতে পারো। যেমন তোমাদের প্রশ্ন আসবে তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করবে, যাতে তোমাদের কোনোরকমভাবে অসুবিধা না হয়। তো কেমন লাগছে আজকের এই টপিকটা তোমাদের অবশ্যই জানাবে। তোমরা আদৌ পড়াটা বুঝতে পারছো কি না অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে পড়াটা তোমরা কিন্তু বুঝতে পারছো কি না। যা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু এভাবেই তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, আসবো আমরা পরের দেখো বৈশিষ্ট্য যে পয়েন্ট দেখো সেইটা আলোচনা করব। দেখো তোমাদেরকে ডাইরেক্ট 4 মার্কসে আসতে পারে যে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, অথবা 3 মার্কসও আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 2 নম্বরও আসতে পারে। তো যেমন প্রশ্ন মার্কস আসবে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখবে। আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু আমি তোমাদের কিছু পয়েন্ট এক্সট্রা দিয়েছি, তাহলে তোমরা এর মধ্যে যেটা তোমাদের প্রবলেম হবে বা সমস্যা হবে তোমরা বাদ দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো ইকতা ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। কীরকম? এই যে ইকতাদার তার নির্দিষ্ট ইকতা এলাকার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন, অর্থাৎ তাকে যে এলাকাটা দেওয়া হয়েছে সেই এলাকার কৃষকদের কাছ থেকে সে কিন্তু রাজস্ব আদায় করত। অর্থাৎ রাজস্ব আদায় করা ছাড়া তার কিন্তু প্রজা বা কৃষকের উপর অন্য কোনো ধরনের কিন্তু অধিকার ছিল না। এটা 1 নম্বর। 2, এই যে প্রজা বা কৃষক যদি মনে করতো বা ইচ্ছা করলে নিজে রাজদরবারে উপস্থিত হয়ে নিজের অবস্থা বা সমস্যার কথা কিন্তু জানাতে পারতো, যে আদৌ ইকতাদাররা কৃষকদের উপর অত্যাচার করছে কিনা, তাদের উপর চাপ সৃষ্টি করছে কিনা, তাদের সমস্যার কথা কিন্তু জানাতে পারতো। এই বিষয়ে ইকতাদার তাকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু বাধা দিতে পারতো না। 3 নম্বর, রাজস্বের পরিমাণও কিন্তু যে মাকতি বা ইকতাদার তিনি কিন্তু ঠিক করতে পারতেন না। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। কেমন? 4 নম্বর হচ্ছে কি মাকতি, মানে মাকতি কে বলে তোমাদের বলেছি কি ইকতাদারের আর একটা নাম হচ্ছে মাকতি। এই মাকতি যদি ইকতার আইন কানুন ধরো মানছে না, লঙ্ঘন করছে, তাহলে সুলতান বা সুলতানের বিরুদ্ধে হয়তো বিদ্রোহ করছে, তাহলে কিন্তু সুলতান তাকে কিন্তু কঠোর শাস্তি প্রদান করতেন, এবং সেই সঙ্গে অনেক সময় তার যে ইকতা সেই ইকতাও তিনি কিন্তু বাজেয়াপ্ত করে নিতে পারতেন। আসবো আমরা পরের দেখো যে পার্ট দেখো 5 নম্বর। আমি তোমাদের কী বলেছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু পয়েন্ট দেবে, একটু বাড়ানো আছে তোমরা চাইলে তোমরা কিন্তু ছোটো করে নিতে পারো, 5টা বা 6টা দিতে পারো তোমরা, কারণ তোমাদের প্রশ্নের মান অনুযায়ী তোমরা কিন্তু সেভাবেই পয়েন্ট লিখবে। যদি 2 নম্বর আসে তাহলে 4টে পয়েন্ট লিখবে, যদি 3 নম্বর আসে তাহলে 6টা পয়েন্ট লিখবে, বা যদি 4 নম্বর আসে তাহলে তোমরা মোটামুটি ধরো তোমরা ইকতা প্রথা কী বা জিনিসটা তোমরা ফার্স্টে আলোচনা করে দিয়ে তারপর তোমরা বৈশিষ্ট্য তোমরা লিখে দিলে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু লিখবে। হ্যাঁ, 5 নম্বর পয়েন্ট দেখো, তোমাদের ইকতাদারদের মাঝে মধ্যেই এক ইকতা থেকে কিন্তু অন্য ইকতায় বদলি করা হতো। ঠিক আছে, নেক্সট দেখো, ইকতা থেকে আদায় করা রাজস্ব ভোগের বিনিময়ে মাকতিকে, অর্থাৎ সে যে রাজস্ব ভোগ করছে ইকতা থেকে, সেই ভোগের বিনিময়ে অর্থের বিনিময়ে সেই মাকতি বা ইকতাদারকে কিছু কিন্তু কর্তব্য পালন করতে হতো। কীরকম কর্তব্য? যেন মাকতি তার আদায়কৃত রাজস্ব থেকে যে অর্থটা পেত সেখান থেকে তার এলাকাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, যাতে সেখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেখানকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু জন্য তাকে কিন্তু অর্থ ব্যয় করতে হতো। এই সমস্ত কাজ কিন্তু ইকতাদারদের কিন্তু করতে হতো। ঠিক আছে, এবার ধরো ইকতাদার ঠিকমতোভাবে তার কাজ করতে পারছে না, বা ইকতার যে পদে যিনি আছেন সুলতান, এই পদটাও কিন্তু সুলতানের উপর কিন্তু নির্ভরশীল, অর্থাৎ ইকতার যে পদ ছিল সেই পদ কিন্তু সুলতানের ইচ্ছার উপর নির্ভরশীল। সুলতান না চাইলে তাকে তার পদ ছাড়তে হতো। আসবো আমরা লাস্ট পয়েন্ট, যেখানে আমরা উত্তরটা শেষ করব। এখানে ভুল আছে স্পেলিং, তোমাদের যে স্পেলিংটা একটু মিক্স আছে, তোমরা ঠিক করবে একটু। প্রতিটি ইকতাদারকে নির্দিষ্ট একটা সৈন্যবাহিনী রাখতে হতো, যা সুলতান বিরোধী বিদ্রোহ দমনের জন্য ব্যবহার করা হতো,
এই বাহিনীর খরচ আদায় করা রাজস্ব থেকে কিন্তু ব্যয় করা হতো। ধরো সুলতানের বিরুদ্ধে হয়তো কোনো কেউ বিদ্রোহ করছে, বা সুলতানকে হয়তো আক্রমণ করেছে হয়তো কোনো পার্শ্ববর্তী কোনো রাজ্য থেকে, তাহলে সুলতান কী করতো, এই বিদ্রোহটাকে দমন করার জন্য কী করতো, ইকতাদারদের কাছ থেকে তাদের যে সৈন্যবাহিনী সেটা কিন্তু সাহায্য চাইতো। এই সৈন্যবাহিনীর যে তাদের এলাকায় যে সৈন্যবাহিনীটা যে তাদের ভরণ পোষণ, তাদের যে রাখা হচ্ছে, এই সব কিছু কিন্তু ওই রাজস্ব থেকে তাদের কিন্তু ব্যয় করতে হতো। কাদেরকে না, ইকতাদারদেরকে। তো এই ছিল এই ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য। তোমাদের এই অ্যান্সারটি আলোচনা করলাম, এবং পরবর্তী যে ভিডিও থাকবে আমার, সেখানে আমি তোমাদের ইকতা ব্যবস্থার বিবর্তন বা ত্রুটি যেটা আছে না, আমরা আলোচনা করে দেবো। কারণ দেখো, আমি তোমাকে কি বললাম, ইকতা প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, তাই তোমাদের বলবো যে একটু ভালো করে তোমরা করে রাখবে প্রশ্নটি, কারণ তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 11-এর জন্য। তো কেমন লাগলো আজকে এই আলোচনা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও হিস্ট্রি, তো আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। বা তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে আনার। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, আজকের মতো এইটুকুই।